মানবে তো আসতে পারো। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশে। এ কয়দিন আমরা কলকাতায় ছিলাম, কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছি, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। এখন আমরা চলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। এই ব্লগে আপনারা দেখতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের সার্ভিস এবং কলকাতা টু ঢাকা ইউএস বাংলা ফ্লাইটের এক্সপিরিয়েন্স। আশা করি সবাই সাথে থাকবেন। ট্রাভেল বুক বিটির এই কলকাতা সিরিজের এই পর্বটি শেষ পর্ব। এখন আমরা চলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে। আমরা সকালে একটা ট্যাক্সি ডেকে নিয়েছিলাম উবেরের মাধ্যমে ট্যাক্সি কল করলে আসলে ভালো দামটা পাওয়া যায়। আমরা এসি ট্যাক্সি নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল আমরা এসিতে ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি মোটামুটি ভালোই অ্যাভেলেবেল এখানে, এবং উবেরটা আমি পৃথিবীর অনেক জায়গাতেই ব্যবহার করতে পারি, এটাই সুবিধাজনক। এছাড়া এখানে যাত্রী সেবা অ্যাপের মাধ্যমে আপনারা বুক করতে পারেন। আপনারা যদি ট্যাক্সি এমনি ঠিক করেন তাহলে কিন্তু বেশি প্রাইস পড়বে। আমাদের এখানে আসতে 700 রুপির মতো রেখেছিল কলকাতা নিউ মার্কেট থেকে। এটা ছিল এসি ট্যাক্সি। এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে, মানে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টটা কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমরা যদি আমাদের দেশের সাথে তুলনা করি, এটা একটা প্রদেশ, সেই হিসাবে কিন্তু অনেক বেশ সুন্দর, খোলামেলা, এবং গাড়ি পার্কিংয়ের এই বাড়তি হ্যাজার্ড নেই, মানে বাইরে যে ভিড় এগুলো কিন্তু নেই। অনেক পরিমাণে জায়গা নিয়ে এই এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে। আমরা একটু আগে চলে এসেছি এয়ারপোর্টে, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে 3 ঘন্টা আগে আসাটা বেটার। আমাদের ফ্লাইং টাইম কিন্তু অনেক কম, মাত্র 35-40 মিনিটসে আমরা চলে যাব ঢাকাতে। ঢাকা থেকে কলকাতার ডিস্টেন্স অনেক কম, কক্সবাজার যেতে কিন্তু এর থেকে বেশি সময় লাগে। এই দেখুন কি সুন্দর এই কারুকাজ করে, মানে বর্ণমালাগুলো লেখা আছে এয়ারপোর্টের উপরে, আর চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর। যথেষ্ট পরিমাণে ট্রলি আছে। প্রথমে আপনাকে স্ক্যানিং করতে হবে ব্যাগগুলো, তারপরে আপনি যে এয়ারলাইন্সে যাবেন তাদের এখানে আপনি যেগুলো দিতে চান সেই লাগেজগুলো দিয়ে দিবেন। আমাদের টিকিট ছিল দুটো ইকোনমিতে আপনি 25 কেজি পর্যন্ত ইউএস বাংলাতে নিতে পারেন। আপনার টিকিটের গায়ে লেখা থাকবে আপনি কত কেজি পর্যন্ত মালপত্র নিতে পারবেন। আর খেয়াল রাখবেন লাগেজে ভেতরে আপনার যদি মানে কোনো ধারালো জিনিস থাকে, বটি, ছুরি, এইসব জাতীয়গুলো লাগেজের ভিতরে দিয়ে দেবেন। হ্যান্ড ক্যারিতে নেওয়া যাবে না। হ্যান্ড ক্যারিতে আপনি 7 কেজি পর্যন্ত নিতে পারবেন, হালকা কিছু, অনেক কিছুই কিন্তু আপনি নিতে পারবেন না হ্যান্ড ক্যারিতে। এখানে লেখা থাকবে, আপনারা এগুলো ফলো করবেন, নাহলে কিন্তু আপনাকে সমস্যা পেতে হবে। এবং পাওয়ার ব্যাগ কখনো লাগেজে দিবেন না। যাই হোক, আমাদের ইমিগ্রেশন স্মুথলি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ভেতরে চলে আসলাম। এখানে কিছু কিছু শপ আছে, সবগুলো আমি দেখছিলাম, যেহেতু অনেকটা সময় আগে চলে এসেছি। অনেক পারফিউম এবং অনেক কিছু মানে শো পিসের মতো জিনিসপত্র, হার্বাল প্রোডাক্ট, তারপর ফেস ওয়াশ, এগুলো ছিল। এবং দাম আমি বলবো যে খুব একটা বেশি না এয়ারপোর্টের তুলনায়। বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে যেমন অনেক মানে দাম থাকে, এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু তা থাকে। এখানে মোটামুটি রিজনেবলই বলা যায়। কিছু কিছু প্রাইস বেশি, কিন্তু ওদের যে লোকাল ব্র্যান্ডগুলো ওগুলো মোটামুটি কম, মানে গায়ের প্রাইসটাই রাখছে। আর এখানে অনেক বই আছে, বইগুলো কিন্তু মানে ফেমাস রাইটারের বই। যারা চান বইপ্রেমী তারা এখান থেকে চাইলে বই নিতে পারেন শেষ মুহূর্তে। অনেকে ট্রানজিটও থাকে কলকাতায়, তখনও তারা এই বইগুলো কালেক্ট করতে পারেন। এখানে ডিউটি ফ্রি শপ আছে, আর ছোটো কয়েকটা খাবারের দোকান। তবে খাবারগুলো আমি বলবো অনেক এক্সপেন্সিভ, এবং খাবারের দোকান অপ্রতুল। খাবারের দোকান তেমন নেই কলকাতা এয়ারপোর্টে। এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগেনি, মানে খাবারের আরও বেশি অপশন থাকা এবং একটু রিজনেবল প্রাইসে খাবার থাকা উচিত ছিল, যেটা আমরা দেখতে পাই, যেটা থাইল্যান্ডে গেলে বা সিঙ্গাপুরে গেলে অনেক বেশি পেয়ে যায়। এখানে কিছু লোকাল মানে ওদের যে ভুজিয়া টাইপের শপ, মিষ্টির দোকান, চায়ের দোকান, স্টল, এগুলো ছিল। এই ছোট ছোট খুব কিউট ছিল কিছু চায়ের কৌটা, দার্জিলিং টি এবং ভুজিয়া, এই যে অনেক কোম্পানির, এখন আমার আসলে ঠিক নামগুলো মনে পড়ছে না, যে প্রভুজি ছিল, আরও ছিল হালদিরামস, এগুলো ছিল। যাই হোক, আমি কিছু টুকটাক স্ন্যাক্স কিনলাম শেষ মুহূর্তে। এখন আমরা শেষ বোর্ডিংয়ে করে আমরা চলে যাব প্লেনে।
এই যে প্লেনে আমাদেরকে আর বাসে নিবে না, এভাবেই আমরা সরাসরি প্লেনে উঠে যাচ্ছি। এই জিনিসটা খুব ভালো, হ্যাসেল ফ্রিভাবে আমরা প্লেনে উঠতে পারছি। ঢাকাতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কলকাতা আসতে হলে বাসে করে নিয়ে যায়, আবার যে প্লেনে উঠো একটা হ্যারাসমেন্ট। এইখান থেকে আমরা অনেকটাই এখানে আরামদায়কভাবে আসলাম, তবে গিয়ে আবার আমাদেরকে সেই হ্যাসেলই পোহাতে হবে। এখানে লেগ স্পেসটা মোটামুটি ভালোই, যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কথা বলছি। প্লেনের সব কিছু ভালো, তবে আমার মনে হয় ওদের নিটনেসের দিকে একটু বেশি মনোযোগী হওয়া উচিত। মানে পরিচ্ছন্নতা একেবারে নেই বললেই হয় ইউএস বাংলার, আর এমনি সিট টিট সব কিছুই ভালোই আছে। যাই হোক, আমাদের প্লেন স্টার্ট করে দিল নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের যদিও 1 ঘন্টা লেখা আছে টিকিটের গায়ে, কিন্তু বাস্তবে আমরা অনেকবারই যাওয়া আসা করেছি, দেখেছি বাস্তব অভিজ্ঞতা থেকে 35 to 40 মিনিটসের মধ্যেই সাধারণভাবে পৌঁছে যায়। এটা আসলে প্লেনের গতির উপরও নির্ভর করে, ওয়েদারের উপর নির্ভর করে, অনেক কিছুর উপরই নির্ভর করে। এখনও আসলে মানে কিছু দূর গিয়ে আবার প্লেনটা থেমে গেল, মনে হয় সামনে ক্লিয়ারেন্স দিলে ফ্লাই করবে, সেজন্য অপেক্ষা করছে। এই মুহূর্তটা কিন্তু মানে একটু ভয়ও লাগে অনেক সময়, প্লেনটা বেশ কাঁপছিল। এখনই ফ্লাই করবে আকাশে, আল্লাহর নামে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা উড়ে গেলাম কলকাতার আকাশ ছুঁয়ে। এখন আমরা একেবারেই আমাদের সীমানা ঘেঁষা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এই কলকাতার পর্ব সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি যে এখানে কিন্তু আপনারা যারা দেখেননি, এই ব্লগগুলোতে অনেক কি ইনফরমেশন আছে, কলকাতার বিভিন্ন জায়গা ঘোরাফেরা, হসপিটাল, খাওয়া দাওয়া এবং হোটেল। তাই চাইলে আপনারা আমার এর আগের ব্লগগুলো দেখে আসতে পারেন। এছাড়া অনেক আগেরও আমার কিছু ব্লগ আছে, এই ব্লগটা একেবারে রিসেন্ট। আপনারা একটা আইডিয়া পাবেন আশা করি যারা কলকাতায় যাবেন রিসেন্টলি। আর কলকাতা আসার জন্য বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এগুলোতেই আমি বেশিরভাগ ফ্লাই করি। এছাড়া ইন্ডিগোতেও আমি ফ্লাই করেছি, তবে 3টা কম্পেয়ার করলে আমার কাছে মনে হয়েছে যে ইউএস বাংলাটাই ভালো বেশি। আপনার সিটের বসার জায়গা, ফ্লাইং টাইম, এমনি সার্ভিস সব কিছুই ভালো লেগেছে আমার কাছে। আর একটু শুধু নিটনেসটা যদি ভালো হতো, যেহেতু একটু শর্ট ফ্লাইট তাই আমি বলবো যে ইটস ওকে, বাট লং টার্মের জন্য মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি একটু নজর দিলে, মানে গ্লাসগুলো বেশ খোলা হয়ে গেছে ওদের, সেটাই বলবো। ওটা একটু ক্লিন। আর ওরা মানে একটা ফ্লাইট এসে আবার ওটা আবার সাথে সাথে যাচ্ছে, ক্লিন কীভাবে করছে আমি জানি না। যাই হোক, আমাদের খাবার দিয়ে গেল একটা বক্সে, এই শর্ট টাইমেও আবার খাবারও একটা দিয়ে দেয় প্যাকেজিং ইজ ভেরি গুড। এখন এটার ভেতরে একটা ছোট স্ন্যাক্স থাকে, একটা স্যান্ডউইচ ছিল, যাওয়ার সময়ও এরকমই ছিল, একটা স্যান্ডউইচ অথবা বার্গার সম্ভবত ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এটা সম্ভবত একটা চিজ স্যান্ডউইচ, আর সাথে একটা আমাদের এই যে ডাইজেস্টিভ বিস্কিট। এই তো ইন্ডিগো বা আপনি ইন্ডিয়ান এয়ারলাইন্সে সাধারণত খাবার প্রোভাইড করে না, ওখানে প্রাইজিংটা একটু কিছুটা কম থাকে। তবে এই আপনি এয়ারলাইন্সের টিকিটের প্রাইস নির্ভর করবে আপনি কতদিন আগে টিকিটটা কিনেছিলেন তার উপরে অনেকটা, এবং সিজন ওয়াইজ এবং ডে ওয়াইজও নির্ভর করে। যেমন কোনো যদি আপনি অকেশনের সময় টিকিট কাটেন তখন প্রাইজিং বেশি পড়বে। চেষ্টা করবেন অন্তত 15 দিন আগে টিকিট করে ফেলতে যদি সম্ভব হয়। আমাদের আপ ডাউনের টিকিটের খরচ অ্যারাউন্ড 15,000-এর মতো পড়েছিল, আর আমি ঘরে বসেই টিকিট কেটেছিলাম। আপনারা যদি জানতে চান যে ঘরে বসে আপনি কীভাবে টিকিট করতে পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন, আমি সেই সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব। কোনো এজেন্সি ছাড়াই আপনি যদি ভিসা করা থাকে আপনার, কীভাবে আপনি সহজে ঘরে বসে বিভিন্ন দেশের টিকিট করতে পারেন, সেজন্য আপনার কী কী দরকার সে সম্পর্কে জানতে চাইলে অবশ্যই যারা জানতে চান তারা কমেন্টে লিখবেন। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে, যখন মানে মেঘের ভিতর দিয়ে এরোপ্লেনটা চলে যাচ্ছে, ওই মুহূর্তটা খুবই ভালো লাগে। একদম খুবই শর্ট একটা ফ্লাইট, দেখতে দেখতে আমরা বাংলাদেশ সীমানার ভিতরে চলে এসেছি। দেখুন বাংলাদেশের ল্যান্ড দেখা যাচ্ছে।
ঢাকা শহরের কাছেই চলে এসেছি। আমার মানে সিটটা এমন জায়গায় পড়েছে যে ভিতরের নিচের ভিউটা আমি ওভাবে দেখাতে পারছি না আপনাদেরকে। আমরা অলরেডি চলে এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছোটোবেলা থেকে জিয়া বিমানবন্দর বলে বলে অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে শাহজালাল নামটা মুখে আসতে চায় না। এই যে আমাদের বাস চলে এসেছে, এই বাসে করে আমরা চলে যাব। বাসগুলো বেশ ভালোই ছিল। যাই হোক, ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি। ইমিগ্রেশনে সমস্যা হয়নি, কারণ আমরা তো তেমন কিছু আনিনি। যারা একই প্রোডাক্ট অনেকগুলো আনে তাদের অবশ্য কিছুটা ফ্যাসেল করতে হয়, আর ওয়েটের সমস্যা থাকলে অসুবিধা হয়। এই ছিল আমার আজকের ব্লগ। আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে। ঘরে আমাদের অপেক্ষা করছে আমার প্রিয় বিড়াল মিনি। ওকে অনেক দিন দেখি না। আর এই ব্রিজটা খুবই ভালো লাগে। এটা হওয়াতে খুব তাড়াতাড়ি আমরা এয়ারপোর্ট থেকে এখন বাসায় চলে যেতে পারি। এই যে ফ্লাইওভারটার কথাই বলছি আমি, অনেকটাই সময় বাঁচে। যারা এয়ারপোর্ট টু এই পাশটায় আসেন তাদের জন্য অনেক সুবিধা। অনেক কৃষ্ণচূড়া ফুটেছে, কিন্তু অনেক সুন্দর লাগছে। আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। আমরা যদি একটু যত্নবান হই তাহলে আরও সুন্দর হয়ে উঠবে দেশটা, এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করবেন, কমেন্ট করে সাথেই থাকবেন। অনেক দিন ধরে ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য, যদি আপনাদের একটু উপকার আসে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।